বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুমোদন প্রাপ্ত দেশপ্রাণ মহাবিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের 4th সেমিস্টারের সিসি 10 পত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস পাঠ্য রয়েছে। সেই শেষের কবিতা উপন্যাস বর্তমান লকডাউন পিরিয়ডে সারা পশ্চিম বাংলায় 19 লক্ষ স্নাতক সাম্মানিক স্নাতকোত্তর বিভাগের ছাত্রছাত্রীদের আলোচনা দরকার। কারণ এই অস্বস্তিকর পরিবেশে রবীন্দ্রনাথ চর্চা বাঞ্ছনীয়। সেই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে বাংলা অনার্স 4th সেমিস্টার সিসি 10 পেপার পাঠ্য শেষের কবিতা আলোচনা করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মিস্টিক রোমান্টিক উপন্যাস শেষের কবিতা 1929 সালে রচনা করেছিলেন। এই উপন্যাসের সার্বিক আলোচনা করছি। ঔপন্যাসিক ও কবিদৃষ্টির লালিত্যে, ভাষার মাধুর্যে শেষের কবিতা উপন্যাসটি কাব্যধর্মী উপন্যাস হিসাবে সুবিদিত। ইংরেজিতে যাকে রোমান্স বলা হয়, কাব্যধর্মী উপন্যাস তার সমগোত্রীয়। বাস্তব জীবনের প্রত্যক্ষ দ্বন্দ্ব সংঘাতের বদলে নিঃসঙ্গ ব্যক্তি মানুষের অন্তরঙ্গ নির্জনতা, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় কাব্যধর্মী উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়। মানব জীবনের রহস্যলোকের সুপ্ত সংবেদনগুলি কাব্যময় ভাষায় উন্মোচন করা কাব্যধর্মী উপন্যাসের লক্ষণ রূপে বিবেচ্য। উপন্যাসের কোনো ঘটনা বা চরিত্রের ব্যাখ্যানেই হোক বা অন্যান্য বর্ণনা প্রয়োজনে হোক, ভাষার গূঢ় ইঙ্গিতময়তা ছাড়া কাব্যধর্মী উপন্যাসের সার্থকতা অসম্ভব। এই নিরিখে রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসখানি বিচার্য। এই উপন্যাসটিকে চরম কাব্যোপন্যাস বলা যেতে পারে। পথাবদ্ধ যান্ত্রিক জীবনের মাঝে এই বিচিত্র ছন্দময় চমকপ্রদ প্রণয়লীলা যেভাবে কাব্যমণ্ডিত ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্যুতের গগন বিস্তারী আকস্মিক সৌন্দর্যের মতো প্রকাশ করেছেন, তা বাংলা সাহিত্যে তুলনারহিত। অমিত তার নিয়ত পরিবর্তনশীল কল্পনা ও আদর্শের চঞ্চলতা, অবিরাম গতিবেগের দ্বারা লাবণ্যকে অধিকার করতে চেয়েছেন। লাবণ্য কিন্তু রোমান্সের পরমহংস অমিতকে ভালোবেসেও বিয়ে করেছে শোভনলালকে। অমিত গৃহিণী করেছে ধনী দুহিতা কেটিকে। লাবণ্য থেকে গেছে তার মানসী প্রতিমা রূপে। এই উপন্যাসে অমিত ও লাবণ্যের হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি ব্যক্ত করেছেন কবিতার ভাষায়। কল্পনা শক্তির প্রাচুর্য ও এপিগ্রাম সমৃদ্ধ
বাচনিক তীব্রতায় যা উপন্যাসটি কাব্যরূপ লাভ করেছে। শেষের কবিতা উপন্যাসের প্রতিটি শব্দ যেন কবিতার মতো অসীমের বাণীরূপ। উপন্যাসের শেষ পর্যায়ে লাবণ্যকে বলা অমিতের এই কথাগুলি বড় চমক সৃষ্টি করে। একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ, আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশও রইল। ভালোবাসার সত্যকে আমি একই শক্তিতে জলস্থলে উপলব্ধি করব, আবার আকাশেও। নদীর তীরে রইল আমার পাকা দখল, আবার মানুষের দিকে যখন যাত্রা করব সেটা হবে আকাশের ফাঁকা রাস্তা। এ উক্তি গদ্য কাব্যে স্পর্শ পেয়েছে। এছাড়া সারা উপন্যাসেই ছড়িয়ে আছে বাংলা ও ইংরেজি কবিতার উদ্ধৃতি, যেমন ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। কবি এই বাণীকে অনুবাদ করলেন, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালো বাসিবারে দে মোরে অবসর। রোমান্সের পরমহংস অমিতের মুখ দিয়ে ঔপন্যাসিক এই বাণী উচ্চারণ করলেন, কিন্তু লাবণ্যের প্রতি অমিতের নিবেদিত প্রেম কতখানি নিখাদ তা আমাদের বড় ভাবায়। শেষের কবিতা উপন্যাসে উচ্চাঙ্কের কল্পনা শক্তির প্রাচুর্যের সমৃদ্ধি বড় বিস্ময়কর। জীবনে প্রেম প্রথম আবির্ভাবই যে উন্মাদনার সৃষ্টি করে, নব নব কল্পনা জালে মন প্রাণে ভরে ওঠে, কবিত্বে ভর করে যে জীবন এগিয়ে চলতে থাকে, শেষের কবিতা তারই ধ্বজাধারী। অমিত লাবণ্যের ভিতর দিয়ে প্রেমের অসীমতার মানস সন্ধান পেয়ে তারই প্রেমকে সীমাবদ্ধ প্রাত্যহিক ভালোবাসার সংকীর্ণতা সন্তুষ্ট চিত্তে স্বীকার করে নিয়েছে। নতুন প্রেমের আলোকেই লাবণ্য তার আসল প্রণয়ীকে চিনতে পেরেছে। শোভনলালের কাছে সে যে নিজেকে সঁপে দিয়েছে তা অমিতের কাছ থেকে প্রেরণা স্বরূপ পাওয়া। মূলত লাবণ্য স্বভাব দরিদ্রা, অমিতের প্রেমের প্লাবনেই তার দারিদ্র্য ঘুচে গিয়ে সে ঐশ্বর্যশালিনী হয়েছে। সে অমিতকে যা দিয়েছিল অমিতেরই। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। অমিত যত গ্রহণ করেছে লাবণ্য ততই ঋণী হয়েছে। তাই তো শোভনলালের কাছে লাবণ্যকে চলে যেতে দেখে অমিতের শেষ স্বীকারোক্তি, কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সোমেন ঘোড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যের সঙ্গে আমার যে ভালোবাসা সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়। আমার মন তাতে সাঁতার দেবে। প্রেম সম্পর্কে অমিতের এক চমৎকার অভিব্যক্তি। শেষের কবিতার মধ্যে কেবল প্রেমের আবেশ সৃষ্টি নয়, ঘটনার ঘনঘটা, সর্বত্রই ছড়িয়ে আছে কাব্যের সুরামাধুর্য। অমিত যখন লাবণ্যকে উপেক্ষা করে কবিতা আওড়াতে থাকে, ছাদের ওপরে বহিও নীরবে ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া, কিংবা আমরা যাব যেখানে যাইনি নে সাহস করি, ডুবি যদি তো
ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। তখন সন্দেহ জাগে আমরা কোনো উপন্যাস পাঠ করছি কিনা, কোনো কাব্যের জগতে বিচরণ করছি কিনা। শেষের কবিতা সারা অবয়ব জুড়ে এইভাবে কাব্যিক সুর লহরী সম্পাদিত হওয়ায় এটি কাব্যধর্মী উপন্যাস হিসাবে সুবিদিত। শেষের কবিতা উপন্যাসের ভাষা নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি। প্রায় অধিকাংশ সমালোচক এক বাক্যে স্বীকার করেছেন শেষের কবিতার ভাষা তথা সংলাপ অতুলনীয়, অভাবনীয়। সমগ্র উপন্যাসটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাষার মণিময় দ্যুতি। প্রতি মুহূর্তে চমক, চমকের পর চমক। ভাষার সৌন্দর্যে পাঠক চিত্ত আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। অমিত বললেন, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। যারা বিশেষত্বহীন তারাই মেনে চলে ফ্যাশন, কিন্তু স্বল্প সংখ্যক মানুষ যারা স্বতন্ত্র, যারা নিজের রুচি অনুসারে চলতে ভয় পায় না, যারা নিজেরাই একটি স্বতন্ত্র শ্রেণী তৈরি করতে পারে, তাদেরই কাছে নিজস্ব স্টাইল অর্থাৎ স্বাতন্ত্র্য বা নিজস্বতা, ইংরেজিতে যাকে বলা হয় অরিজিনালিটি, তাকেই বলা যেতে পারে স্টাইল। স্টাইল একজনেরই হয়, ফ্যাশন হয় 10 জনের। অমিত বলল, কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাত তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই ছেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়াচাই করব। এই কল্পনা রোমান্স নির্ভর। দুষ্মন্তের যে আংটিটি আবিষ্কৃত হওয়ার পর শকুন্তলা সম্পর্কে সব কথা দুষ্মন্তের মনে এসেছিল, মঙ্গল গ্রহের হাজার ক্রোশি খালে কোনো বোয়াল মাছের পেট চিরে যদি পাওয়া যায় স্বর্গীয় স্যাক্রার আংটিটি, তবে কোটি কোটি বছর পর অমিত ও লিলি গাঙ্গুলির যে পরিবর্তন হোক না কেন, তারা এই বিশেষ মুহূর্তটির কথা আবার স্মরণ করতে পারবে। সুনির্দিষ্ট বিদ্যা ও কালচারের পার্থক্য সঠিকভাবে নির্দেশ করা সম্ভব নয়, তবে বিদ্যা অর্জন করা যায়, কালচার অর্জন করা যায় না। বিদ্যা কেবল অভ্যাসে আয়ত্ত করা সম্ভব, কালচারের জন্য বংশগত উত্তরাধিকার দরকার। কিন্তু এই জাতীয় বহু উক্তি যা প্রকাশ করতে পারে না, একটি অবর্থ উপায়ে উপমা তার অর্থ ফারাক করে দেয়। অমিত বললেন, কবি মাত্রেই উচিত 5 বছরের মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয়, নিজেকে সস্তা করে দেয়। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে গুচ্ছ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। রবীন্দ্রনাথ কল্লোল গোষ্ঠীর সাহিত্যিকদের আক্রমণে ক্ষুব্ধ হয়ে নিজের মৃত্যুর পরোয়ানা নিজেই এমনভাবে করেছিলেন। কবির সৃষ্টি ক্ষমতার একটি বিশেষ কালপর্ব আছে, তবে বেশি সময় সৃষ্টি করতে চাইলে রচনার কলেবর বৃদ্ধি হয়, উৎকর্ষ বৃদ্ধি হয় না। অমিতের মুখ দিয়ে লেখক এমনটাই বোঝাতে চেয়েছেন। আমরা দেখব
আরেক জায়গায় সময়ে যাদের বিস্তর তাদের পাংচুয়াল হওয়া শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টিকে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে মৃতব্যয়িতা। অমিত বলতে চায়, মানুষ যখন ইচ্ছে তখন যদি কোনো কাজ করতে উপযোগী না হয়, তাহলে সেই কাজ করার সময় তার জীবনে আর কখনো আসবে কিনা বলা শক্ত। কারণ হাতে সময় তার অপরিমিত নেই। তাই ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে কাজ করে প্রাণের আনন্দ হারিয়ে লাভ নেই। লাবণ্য, তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলেছিলে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি, আমাকে তুমি আংটি দিও না। কোনো চিহ্ন রাখার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। প্রেমের পরিণতি সাধারণত একটা সামাজিক সম্পর্ক শেষ হয়, যাকে বলে দাম্পত্য বন্ধন। সেই রকম সামাজিক কোনো বন্ধনের প্রয়োজনীয়তা যেমন স্বীকার করে না লাবণ্য, তেমনি একথাও মনে করে না যে তাদের প্রেমকে অন্তরে জাগিয়ে রাখবার জন্য বাইরের কোনো বাস্তব অভিজ্ঞানের প্রয়োজন আছে। তাই সে দাম্পত্য বন্ধনও চায় না, বাইরের কোনো স্মৃতিচিহ্নও চায় না। অন্তরের প্রেম অন্তরেই জাগরুক থাক চিরদিন, এই তার ইচ্ছা। অমিত, সে ভালোবাসা ব্যাপ্তভাবেই আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সময়। সে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব বিন্দুতে মুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। মূলত দাম্পত্য জীবনযাপন করতে গেলে, ঘর সংসার পাততে গেলে বাস্তব জীবনে কাজকর্ম কিছু করতে হয়, জৈবিক প্রয়োজনও কিছু থাকে। অমিত বলতে চায়, সেই দিকটার প্রয়োজন মেটাবে কেতকী। তারপরও যে অবসরে কিছু শূন্য মুহূর্ত, সেই মুহূর্তগুলি অসীম প্রেমের আনন্দ দেবে লাবণ্য। এমনিভাবেই আরও অসংখ্য মূল্যবান উক্তি প্রত্যুক্তি শেষের কবিতার অবয়ব জুড়ে বিরাজ করছে, যা একাগ্র চিত্তে রুদ্ধশ্বাসে পড়াশোনা করলে ক্ষান্ত হওয়া যায় বটে, কিন্তু তার তাৎপর্য বিশ্লেষণে বিশেষভাবে বুদ্ধির কসরত করতে হয়। এখানেই লেখক হিসাবে রবীন্দ্রনাথ বিশ্বে কবির শিরোপাধারী যে বক্তব্য কবিতায় জ্ঞানগর্ভ আলোচনায় রাখা সম্ভব, তা তিনি আশ্চর্যজনকভাবে উপন্যাসের মধ্যে প্রতিস্থাপিত করে এক অনন্য কৃতিত্বের দাবিদার হয়ে উঠেছেন। এবার আমরা আলোচনায় আসছি শেষের কবিতা উপন্যাসের নামকরণ নিয়ে। রবীন্দ্রনাথের শেষের কবিতা মূলত কাব্যধর্মী উপন্যাস। দুজন তরুণ তরুণীর অসার্থক প্রেমগাথা এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। অসার্থক প্রেম এই অর্থে লাবণ্য অমিতের প্রতি তার প্রেম প্রত্যহে ম্লান স্পর্শ থেকে মুক্ত রাখার প্রয়াসে অমিতের কাছ থেকে বিদায় নিয়েছিল। প্রেম ও বিবাহের পার্থক্য সম্বন্ধে তার সচেতনতার প্রকাশ পেয়েছে উপন্যাসের লাবণ্যতর্ক অংশে। প্রতিদিনের বাসনায় সে অমিতকে বাঁধতে চায়নি। লাবণ্য তার প্রেমের দ্বন্দ্বে উপলব্ধি করতে পেরেছিল অমিত যে লাবণ্যকে ভালোবাসে। সে লাবণ্য তার মানস সৃষ্টি, বাস্তবের লাবণ্যের সাথে তার কোনো যোগাযোগ নেই।
লাবণ্যের ভাষায় কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। সুতরাং অমিত সে ভাবরসের পাত্র, বাণীর তৃষায় তার মানস ভোজের জন্য সযত্নে সাজিয়েছে। তাকে লাবণ্য তার ধুলির ধন দিয়ে ধুলি লুণ্ঠিত করতে চায়নি। সে জানি বিবাহ বন্ধনে যাকে পাওয়া যায়, যাকে পাওয়া বলে, সে আর কিছু নয়, হাত করা হাতকে যেমন পায় সেই আর কি। লাবণ্যের চেতনায় তখন এ কথাই সত্য হয়ে উঠবে, বাহুলতা শুদ্ধ বন্ধন পাস বাহুতে মোর। বিশ্বকবি রবীন্দ্রনাথের রচনায় প্রেমের বিচিত্র অনুভূতি আমরা উপলব্ধি করি। সুতরাং শুধু লাবণ্য কেন, শোভনলাল ও অমিতের প্রেমানুভূতিও রবীন্দ্র কাব্যে বিরল নয়। শোভনলালের ভীরু প্রেমের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় লাবণ্যের মনের দুয়ারে আঘাত করার শক্তি তার ছিল না। প্রেমের উপহার নিয়ে সে লাবণ্যের দুয়ারে উপস্থিত হতে পারেনি, বোবা ব্যথা নিয়ে বারে বারে ফিরে এসেছে। শোভনলালের ক্ষেত্রেও তাই। তবে তার ভীরু প্রেমাঞ্জলির আকর্ষণ লাবণ্য শেষ অবধি উপলক্ষা করতে পারেনি। আর লাবণ্যের প্রত্যাগমনে স্বল্প বাক শোভনলালের বক্তব্য শেষের কবিতায় অনুক্ত রয়েছে। কল্পনায় তা ভরিয়ে নিতে হবে। অমিতের দিকে দৃষ্টি ফেরালে দেখা যায় লাবণ্যের সঙ্গে তার দেখা হওয়ার মুহূর্তেই সে প্রেমের যথার্থ আলোড়ন অনুভব করেছিল। আমরা লাবণ্য এবং প্রেম, লাবণ্য, অমিত এবং শোভনলালের প্রেমের যে দ্বন্দ্ব, প্রেমের যে ভালোবাসা, সেটা নিয়েই আমরা আলোচনার মধ্যে আছি। আমরা দেখেছি যে লাবণ্যের কল্পনা, লাবণ্যের ভালোবাসা অসাধারণ। অমিতের দিকে দৃষ্টি ফেরালেই দেখা যায় লাবণ্যের সঙ্গে তার দেখা হওয়া মুহূর্তেই সে প্রেমে যথার্থ আলোড়ন অনুভব করেছিল। ইতিপূর্বে মেয়েদের প্রতি তার পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ ছিল। অমিতের বক্তব্য সমাজের কাটাখাল বেয়ে বাঁধা ঘাটে রুটির লণ্ঠন জ্বালিয়ে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল শিলং পাহাড়ে পরিচয়ে লাবণ্যর সাথে চেনাশোনা হয় না। সাক্ষাতে অমিতের মনে যে সুর বেজে উঠেছিল তা সে এমনভাবে ব্যক্ত করেছে তার নোট বইয়ে। পথ আজ হঠাৎ একই পাগলামি করলে, দুজনকে দু জায়গায় থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে, চলার বাঁধন আর ছেড়ে না। অন্যদিকে শোভনলালের প্রেম নীরব আত্মদানের সার্থকতার সন্ধান করেছে। প্রেমের জগতে শোভনলাল ও অমিতের স্থান প্রতীপ মেরুতে। লাবণ্য যে জীবনের প্রথম লগ্নে শোভনলালকে প্রত্যক্ষ করেনি, তার কারণ বিশ্লেষণে রবীন্দ্রনাথ বলেছেন, দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায় মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না। লাবণ্যের প্রতি তার নীরব প্রেম সে মনের গহনে লালন করেছে দীর্ঘদিন।
যার ঘর কেউ জানেনি। অমিত শেষ পর্যন্ত লাবণ্যের সুরে সুর মিলিয়ে তার প্রেম চিরন্তন করে রাখে। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন। অর্থাৎ এখানে দুই মুখ্য চরিত্র অমিত ও লাবণ্যের প্রেম যে বিন্দুতে শুরু হয়েছিল সেই বিন্দুতে ফিরে এসেছে। অমিতের প্রেম বৃত্তের শুরু কেটিকে দিয়ে। অক্সফোর্ডে যখন কেটির বয়স 18, যখন কেটির হাতে অমিত আংটি পরিয়ে দিয়ে কিডসের একটি পংক্তি আবৃত্তি করেছিলেন, আর এই বৃত্তের শেষেও কেটিকে দিয়েই যখন নৈনিতালের সরোবরে নৌকা ভাসিয়ে কেটি তার হাল ধরেছে আর অমিত তাকে পড়ে শোনাচ্ছে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা, অথচ এই বৃত্তের পরিধির প্রায় সমস্তটাই জুড়ে রয়েছে কেটি নয় লাবণ্য, এবং বৃত্তের কেতকী বিন্দুতে অমিতের ফিরে আসার পিছনেও লাবণ্যের অবদান রয়েছে। অন্যদিকে লাবণ্যের প্রেম বৃত্তের প্রথম বিন্দু শোভনলাল এবং শেষ বিন্দুও সে। কেবল বৃত্তের সঞ্চার পথের অন্য সব বিন্দুগুলিতেই রয়েছে অমিতের অবস্থান। আর যে লাবণ্য শোভনলালের কাছে ফিরে গিয়েছে, সে লাবণ্য অমিতের প্রেমের স্পর্শে পরিবর্তিত। সে লাবণ্য ভালোবাসাকে দুর্বলতা বলে মনে মনে ধিক্কার দিয়েছে। সে লাবণ্য বৃত্তের পরিণতিতে শোভনলালকে জীবনে বরণ করে নিয়েছে। তার বক্তব্য, চাইলে বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। উপন্যাসের সমাপ্তিতে কালের যাত্রার ধ্বনির মধ্যে, রাতের চঞ্চল বেগের মধ্যে জীবনের ও প্রেমের অবিরাম ও অবধারিত পরিবর্তনের যে দর্শন প্রেমের পরিণতির পক্ষে প্রচারিত হয়েছে, তার বিভিন্ন বিচিত্র সংকেত কাহিনীর মধ্যে ছড়ানো রয়েছে। তাই উপন্যাসের প্রেম পরিণতিও আকস্মিক নয়। রবীন্দ্রনাথ একদিকে ঘটনা প্রবাহের মাধ্যমে, অপরদিকে দার্শনিকতা ও কাব্যিক ব্যঞ্জনার সূক্ষ্ম সহায়তায় শেষের কবিতার পরিণতি পর্ব থেকে পর্বান্তরে স্পষ্টতর করে তুলতে সঙ্গত সমাপ্তিতে এসে পৌঁছেছেন। অমিত বলেছিল, রবি ঠাকুর কেবল চলে যাবার কথাই বলে, রয়ে যাবার গান গাইতে জানে না। তার সব রচনাতেই চলে যাবার কথা বলে কিনা অমিতের সঙ্গে সে তর্কে অবতীর্ণ না হয়ে এটুকু স্বীকার করা চলে যে শেষের কবিতা সত্যিই চলে যাবার গান, আর সে গান মূলত লাবণ্যকে কেন্দ্র করেই তিনি গেয়েছেন। সব মিলিয়ে বলতে হয়, অমিতের জীবন থেকে বিদায় বার্তা ঘোষণা করতে লাবণ্য যে কবিতাখানি রেখেছে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। তাতে বিষাদের সুর যতই ধ্বনিত হোক না কেন, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে রচনায় বিশেষ সহায়তা হয়েছে। লাবণ্য চলে গেছে শোভনলালের
নিবেদিত প্রেমকে সার্থক করতে, আর অমিত ফিরে এসেছে তার পূর্বপ্রণয়ী কেতকীর কাছে। মাঝে অমিত লাবণ্যের সে মধুর সান্নিধ্য, মধুর ভাব বিনিময়ের অবসানে সূক্ষ্ম স্মৃতির ধারক রূপে শেষের কবিতাটি বড়ই মূল্যবান। তাই শেষের কবিতাটি যে উপন্যাসের নামকরণে যথার্থ সার্থক করে তুলেছে বলাই বাহুল্য। শেষের কবিতার শেষাংশ বা উপসংহারটি আকস্মিক না বিশ্বাসযোগ্য তা স্বীয় অভিমত প্রকাশ করছি। সমালোচক কবি বুদ্ধদেব বসু শেষের কবিতার পরিণতি অংশটিকে সহজ মনে মেনে নিতে পারেননি। এই অংশটিকে তিনি অবিশ্বাস্য এবং আকস্মিক রূপে প্রতিপন্ন করেছেন, অর্থাৎ এটি মূল উপন্যাসের কাহিনী ধারার সঙ্গে একেবারেই বেমানান। বুদ্ধদেব বাবুর এ অভিমত কতখানি যৌক্তিকতাপূর্ণ তা উপন্যাস পর্যালোচনার মাধ্যমেই নির্ধারণ করা যেতে পারে। এ প্রসঙ্গে কয়েকটি বিশেষ বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা যেতে পারে। প্রথমত, সব প্রেমেই বিবাহে সার্থক হয় না। পরিচয় গাঢ় হয়ে ভালোবাসায় পরিণত হবার পর তা মিলনে সার্থকতা হলো না। এই বিষয়বস্তু নিয়ে শেষের কবিতাই একমাত্র উপন্যাস নয়। বস্তুত সম্ভাব্যতার বিচারে এটিকে মাঝামাঝি স্থানে রাখা যেতে পারে। 17টি পরিচ্ছেদে সমাপ্ত এই উপন্যাসে বিবাহ প্রস্তাব এসেছে 7ম পরিচ্ছেদেই, এবং সে প্রস্তাব পেড়েছে স্বয়ং অমিত। অমিতের মতো কল্পনা বিশ্বাসী ছেলের দাম্পত্য বন্ধন সুখের হবে কিনা সে বিষয়ে যোগমায়ার সন্দেহ ছিল। এ বিষয়ে নিঃসন্দেহ ছিল একমাত্র অমিত। কিন্তু প্রথম থেকেই দেখা যায় লাবণ্য বিবাহ সম্বন্ধে সংশয়ী। অমিতের প্রস্তাব শুনেই লাবণ্য বলেছে, মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে। এখানেই শেষ নয়। লাবণ্য প্রায় সর্বক্ষণই ব্যাপারটাকে এড়িয়ে যেতে চেয়েছে, এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে চেয়েছে। তবে পরবর্তী সময়ে লাবণ্য যে বিবাহে সম্মতি হয়েছিল সে মূলত অমিতের জোর জবরদস্তি এড়াতে না পেরে অবশেষে কেটি মিত্রের আগমনে অমিতের স্বাদ অপূর্ণ থেকে গেল। সুতরাং সম্ভবতার কথা বিচার করতে গেলে বলতে হবে, লাবণ্য অমিতের বিবাহ হতে পারে একথাই আমাদের কম বিশ্বাসযোগ্য মনে হয়। কারণ এ বিবাহে লাবণ্যের দ্বিধা প্রথম থেকেই দেখা গেছে। দুজনকে ঐক্যবন্ধনেই আবদ্ধ করেছেন যোগমায়া, এবং লাবণ্য সে বন্ধন মেনে নিয়েছে অংশত যোগমায়ার প্রতি কৃতজ্ঞতায় এবং অংশত অমিতের প্রতি করুণায়। বিবাহের পাত্র নির্বাচনে কৃতজ্ঞতা ও করুণা কখনোই সর্বস্ব বিবেচিত হতে পারে না। অমিতকে দাম্পত্য বন্ধনে গ্রহণ করার সমর্থন লাবণ্য নিজের মন থেকে কখনোই পায়নি বলেই বিচ্ছেদের সম্ভাব্য কখনোই অস্বীকার করা যেতে পারে না। দ্বিতীয়ত, প্রশ্ন উঠেছে উপসংহার অংশের
বিচ্ছেদ বা বিষাদান্তক পরিণতির রূপায়ণ শিল্পসম্মত হয়েছে কিনা। এ প্রসঙ্গে বলা যেতে পারে, ভালোবাসার প্রকৃত অনুভূতি লাবণ্য কখনোই পায়নি। অন্তত শোভনলালের প্রতি তার আচরণে সে কথাই মনে হয়। যদিও এই এই রূঢ়তা প্রেমের বিপ্রতীপ প্রকাশও হতে পারে। অমিতের প্রেমে লাবণ্য জেগে উঠেছে এবং অমিতকে প্রেমের আলোকে চিনে নেওয়ার সূত্রেই বুঝেছে বিবাহের বন্ধনে তাকে চিরকাল বেঁধে রাখা অসম্ভব। লাবণ্যের এই অনুভূতি প্রথম থেকেই এত তীব্র ও স্পষ্ট, তাকে চিনে নিতে কোনো অসুবিধা হয় না। বরং অমিতের দিক থেকে বিবাহের আগ্রহ ছিল বেশি এবং শেষকালে লাবণ্যের কথা সে মেনে নিয়েছে, যা মানতে বাধ্য হয়েছে। লাবণ্য তার প্রেমের দীপ্তিতেই শোভনলালকে ভালো করে চিনতে পেরেছে। সুতরাং তার দোলাচল চিত্তে যখন পুনর্বার আবির্ভাব ঘটে শোভনলালের, তখনই অনুমিত হয় পূজাকে সম্মানিত করার কোমলতা এখন তার ঘটবে। এজন্য কোর্টশিপ বাঞ্ছনীয় ছিল বলে অন্তত পাঠকের মনে হয় না। অর্থাৎ সম্ভাব্যতা ও শৈল্পিক মূল্যের বিচারে এই উপসংহার আমাদের অসঙ্গত মনে করার কোনো কারণ নেই। ঘটনার বাহুল্য না থাকায় এই উপসংহার সংক্ষিপ্ত ঠিকই, কিন্তু আকস্মিক মনে করা অসমীচীন। তৃতীয়ত, শেষ অভিযোগ হলো অমিত যা বলেছে সেই যুক্তিগুলি কাঁচা মনের কিনা। এ প্রসঙ্গে বলা যায়, অমিতের মন পেকে যায়নি, সেটাই তো তার বৈশিষ্ট্য। সপ্তম পরিচ্ছেদে যোগমায়া অমিতকে বলেছিলেন, বিবাহযোগ্য বয়সের সুর এখনও তোমার কথাবার্তায় লাগছে না। শেষে সমস্তটা না বাল্যবিবাহ হয়ে দাঁড়ায়। আরও বলেছেন, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। অমিতের এই বাস্তব জ্ঞানহীন ছেলে মানুষই যে ছিল তার বিবাহোত্তর জীবনযাপনের সমস্ত পরিকল্পনাই তো তার দৃষ্টান্ত। অমিত প্রেম সম্বন্ধে যে বিরাট আদর্শে বিশ্বাসী, সেই প্রেম অমিত লাবণ্যকে যে মহান জগতে উদার মুক্তি দিয়েছিল, প্রথাগত দাম্পত্য জীবন তাকে সংকীর্ণ করে তুলতে বাধ্য, কথা লাবণ্যের মনে হয়েছিল। আসলে এটা প্রেমের কোনো তত্ত্ব নয়, প্রেম সম্বন্ধে অসাধারণ সত্য নয়। অবশ্য অমিত লাবণ্যের মতো অসাধারণ মানুষ, যারা প্রেমকে জীবনের সর্বোচ্চ সাধনা হিসাবে গ্রহণ করেছে, তাদের কাছে এ কথা সত্য, সকলের কাছে নয়। সর্বোপরি বলা যেতে পারে, অমিত ও লাবণ্য সামাজিক মতে বিবাহ করেনি, কিন্তু বিবাহের যা মূল তাৎপর্য, সেই অর্থে কি তাদের বিবাহিত বলা চলে না? যোগমায়া তাদের যে মিলন সাধন করেছেন এবং সে মিলনকে দুজনেই মেনে নিয়েছে, তাকে হৃদয় সম্প্রদান ছাড়া কি বলা যায়? ছোট্ট একটি আড়ম্বর আনুষ্ঠানিকতাও হয়ে গিয়েছে। এরপর সাধারণের চোখে বিবাহ যে জৈবিক সম্পর্কের দায়, তা যদি দুজনের ক্ষেত্রে দুরকম হয়, তবে কি বলতে হবে তারা ব্যভিচারী? সম্ভবত নয়, কারণ হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন, অন্তরের সত্য, তার তাৎপর্য সামাজিক রীতিনীতি অনুষ্ঠানের চেয়ে
সম্পূর্ণ পৃথক। এই দুটি পৃথক সম্পর্ক যদি প্রতিকায়িত হয় এই উক্তিতে, তবে তাকে ছেলে মানুষই তত্ত্ব বলে উড়িয়ে দেওয়াটা উচিত নয়। অমিতের কণ্ঠে তাই ধ্বনিত হয়েছে সেই সার সত্যটি, একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার উড়ার আকাশ, আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি কিন্তু আমার আকাশও রয়েছে। আমরা আসছি শেষের কবিতা উপন্যাসের গঠন শৈলী আলোচনায়। শেষের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথের বৃত্ত গঠনে পরিকল্পনার পরিচয় দিয়েছেন অত্যন্ত সুচারুভাবে। এর আখ্যান অংশ খুবই অল্প, স্বাতন্ত্র ও নিজস্ব জীবনধারায় বিশ্বাসী এক যুবক প্রচলিত ফ্যাশনে গা ভাসায় না বলেই যাবতীয় অন্তঃশ্বাস শূন্য আচরণকে সে অর্থহীন মনে করে। জীবনযাত্রায় ও চিন্তায় স্বকীয়তায় বিশ্বাসী এই যুবক স্বাভাবিকভাবেই তার উপযুক্ত প্রেমের পাত্রী খুঁজে পায় না নিজস্ব সোসাইটিতে। অবশেষে এই রকমই স্বকীয়তায় বিশ্বাসী এক ব্যক্তিত্বের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং প্রকৃত প্রেমাকর্ষণ বোধ করে। প্রেমে তার দীক্ষা হয়। সম্ভবত সেই নারীর গভীর উত্তুঙ্গ প্রেম বাস্তব জীবনের সংসার যাত্রায় বিঘ্নিত হতে পারে বলে তারা পরস্পরের প্রতি গভীর প্রেমের পূজা হৃদয়ে নিয়েও বিবাহ করে অন্যত্র। এই আখ্যানকে বিশ্বাসযোগ্যতা দান করার জন্য রবীন্দ্রনাথ তার উপন্যাসকে অত্যন্ত পরিকল্পিত উপায়ে বিনষ্ট করেছেন। সমগ্র উপন্যাসটিকে 17টি পরিচ্ছেদে বিভক্ত করেছেন, যদিও কেবল সংখ্যা নির্দেশের দ্বারাই এ বিভাগ চিহ্নিত হয়েছে। প্রত্যেক পরিচ্ছেদেই একটি করে শীর্ষ নাম রয়েছে, যার দ্বারা সেই পরিচ্ছেদের মূল বক্তব্যকে বুঝতে সাহায্য করেছে। এই ধরনের শীর্ষ নামাঙ্কিত অধ্যায় লেখকের একটি সুচিন্তিত বিন্যাসেরই প্রমাণ। যদিও ঘটনার সংখ্যা এই উপন্যাসে অতি অল্প, তথাপি এর বিন্যাসের গতিতে নাটকীয় ভাবধারা প্রমূর্ত হয়ে ওঠে। উপন্যাসের প্রথম পর্যায় হিসাবে প্রথম, তৃতীয় ও চতুর্থ অধ্যায়কে চিহ্নিত করা যেতে পারে। তবে ঘটনাকালের দিক থেকে প্রথম পর্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের কোনো মিল দর্শিত হয় না বলে এক্ষেত্রে তাকে পরিহার করা হলো। কারণ দ্বিতীয় পরিচ্ছেদের ঘটনাটি নাটকীয়তা বজায় রাখবার জন্যই প্রাক কথন পদ্ধতির মাধ্যমে পূর্ববর্তী ঘটনা লেখক বর্ণনা করেছেন। উপন্যাসের দ্বিতীয় পর্যায়রূপে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়কে চিহ্নিত করা যেতে পারে। পিরামিড আকৃতির ছক বিশিষ্ট নাটকে থাকে রাইজিং অ্যাকশন যাকে বলা হয়, তার সঙ্গে এই পর্যায়ের লাবণ্যের মিল আছে। অমিতের মতো স্বাতন্ত্র্য বিশ্বাসী যুবকের সঙ্গে লাবণ্যের মতো ব্যক্তিত্ব সুরভিত নারীর আলাপ কোন পর্যায়ে উঠে সংঘাতেই শেষ হয় অথবা মিলনের অঙ্কুরিত হয় তা দেখার বাসনা পাঠক চিত্তে বুনে দেওয়াই এই পর্যায়ের কাজ। উপন্যাসের নবম ও দশম পরিচ্ছেদকে চরমক্ষণ হিসেবে চিহ্নিত করা যায়, অর্থাৎ এটিকে নাটকের তৃতীয় পর্যায় রূপে বর্ণনা করা যেতে পারে। লাবণ্য কখনো তার মত পরিবর্তন করতে পারে কিনা
তা সহজেই বোধগম্য হয় না, কারণ তিনি তাকে সবচেয়ে বেশি চেনেন। সেই যোগমায়াকেও বলতে হয়েছে, একবার তোমার মনের একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না। তবে কেবল যে লাবণ্যকে ডেকে এনে লাবণ্যের জন্য অমিতের দুঃখের সাধনা তিনি যে দেখিয়েছেন তাই নয়, লাবণ্য ও অমিতের গাঁটছাড়া তিনি বেঁধে দিলেন। অমিত ও লাবণ্য একসঙ্গে তাকে প্রমাণ করেছে। এটি এমন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা যে এরপর এই বিবাহের আনুষ্ঠানিক ক্রিয়াকর্মাদি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকার কথা নয়। নাটকের ফলিং অ্যাকশন শুরু হয়েছে এর পরবর্তী দুটি পরিচ্ছেদে। এই সময়ে এমন কিছু ঘটনা ঘটে যাতে বোঝা যায় উপন্যাসটির চরমক্ষণ একটি নয় দুটি। এর গঠনে যে আরও একটি ক্লাইম্যাক্স অপেক্ষা করে আছে তা সহজেই উন্মোচিত হয় এর ত্রয়োদশ পরিচ্ছেদে, যার অব্যর্থ শিরোনাম আশঙ্কা। অবর্থ শিরোনাম আশঙ্কা। কলকাতা থেকে অমিতের কোনো শিশি আর কেটির আগমনে অমিত ও লাবণ্যের বিবাহ পণ্ড হয়ে যায়। কার্যত ষোড়শ পরিচ্ছদে ঘটল তার মুক্তি। এখানে দেখা যায় শোভনলাল ফিরে এসেছে শিলংয়ে এবং লাবণ্য তাকে জানিয়েছে, তুমি আমার সকলের বড় বন্ধু। অনুমান করা সহজ কি হতে চলেছে এবং অমিতকে যে লাবণ্য দাম্পত্য জীবন রচনায় গ্রহণ করবে না তা স্পষ্ট হয়ে ওঠে একটি কথায়, তার সম্বন্ধে অমিতকে সর্বপ্রকারে দায়মুক্ত করার প্রতিশ্রুতিতে। এরপর যখন তারই প্রস্তাবে অমিত বনেদের নিয়ে চেরাপুঁজি যায় এবং ফিরে এসে লাবণ্যদের বাসা ফাঁকা দেখে, তখন শেষে পরিণতিও আভাসিত হয়ে ওঠে। অর্থাৎ একই সঙ্গে ফলিং অ্যাকশন এবং ক্যাটাস্ট্রফি রচিত হয় এই সংবাদে যে অমিত, কেটি এবং লাবণ্য শোভনলাল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। নাটকের ভাব মোক্ষণের কাজ করে দেয় শেষের কবিতাটি। উপস্থাপনা রীতির প্রশ্নে সাধারণত বিবেচ্য প্রথম পুরুষ, উত্তম পুরুষ বা চরিত্রমূলক পদ্ধতি এর কোনটি উপন্যাসে ব্যবহার করা হয়েছে? উপন্যাসটি প্রচলিত রীতিতে অর্থাৎ প্রথম পুরুষের ভঙ্গিতেই রচিত, কিন্তু প্রথম দু একটা পৃষ্ঠাতে উত্তম পুরুষের সুর ধ্বনিত হয়েছে। যে আমি এই উপন্যাস বর্ণনার দায়িত্ব পেয়েছিল সে একজন নবীন লেখক, যার পাঠক অতি অল্প এবং যার শ্যালক নবকৃষ্ণ ইংরেজি সাহিত্যে রোমহর্ষক এম.এ। প্রথম পরিচ্ছেদের প্রারম্ভেই এই নবীন লেখক অন্তর্হিত হন এবং উপন্যাসটির প্রথম পুরুষে এগিয়ে যেতে থাকে। এই উপন্যাসের ভাষারীতি স্বতন্ত্র এবং সবিস্তারে আলোচনার যোগ্য। সাধারণভাবে বলা যায় এর ভাষা কাব্যিক, কিন্তু নাটকীয় ঘটনা কোনো কোনো ক্ষেত্রে অতি নাটকীয় হয়ে উঠেছে। আমরা উপন্যাসটিকে শেষ পর্যায়ের দিকে আমরা এনেছি। উপন্যাসটি সম্পর্কে আরেকটা আমরা লাস্ট আইডিয়া দিতে চাইছি। বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের
শেষের কবিতায় যে আধুনিকত্ব রচিত হয়েছে তা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। চলিত ভাষার ঐশ্বর্য যে কতখানি তার অধিকার যে কতদূর বিস্তৃত হতে পারে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত শেষের কবিতা। কিন্তু কেবল ভাষা প্রয়োগেই শেষের কবিতা উপন্যাসের একমাত্র অভিনবত্ব এ কথা কখনোই বলা যাবে না। কল্লোল যুগের কথা সাহিত্যিকগণ সাহিত্যে একটা নতুন যুগ আনবার চেষ্টায় ব্যগ্র ছিলেন, চঞ্চল ছিলেন সাহিত্যে রবীন্দ্র যুগের সমাপ্তি ঘোষণা করতে। শেষের কবিতায় রবীন্দ্রনাথ নিজেই রবীন্দ্র যুগের সমাপ্তি ঘোষণা করলেন। এই শেষের কবিতা উপন্যাসের নায়ক অমিত রায় প্রকাশ্য সভায় বলেছে, কবি মাত্রেই উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। জম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে। শেষ কালটার অনুকরণের দল চারিদিকে বুঝ বেঁধে তাদেরকে ভ্যাংচাতে থাকে। যত লঘুভাবেই বলা হোক, নিজের বিরুদ্ধে নিজের এই বিদ্রোহ কম দুঃখ থেকে আসে না, কম শক্তিরও কাজ নয়। এটা হয়তো অপ্রাসঙ্গিক, তবু বলি, আমাদের প্রচলিত ভ্রান্ত বিশ্বাসে বারণ অতি মন্দ চরিত্রে পরিণত হয়েছেন। নতুবা বলা যেতে পারত, রাবণ যেমন তার মৃত্যুর জন্য আহুত যজ্ঞে নিজেই পৌরোহিত্য করার মহত্ব দেখিয়েছেন, রবীন্দ্রনাথের এই মরণোৎসব তারই সঙ্গে তুলনীয়। কিন্তু ব্যাপারটা অবশ্য অন্যভাবে দেখা যেতে পারে। রবীন্দ্রনাথই প্রথম দেখালেন কেমন করে রবীন্দ্রদ্রোহ করতে হয়, এবং সেই সঙ্গে একথাও প্রমাণ করলেন একমাত্র রবীন্দ্রনাথই পারেন রবীন্দ্রনাথকে অতিক্রম করতে। এখানে রবীন্দ্রনাথ বলতে বোঝানো হচ্ছে রবীন্দ্রনাথ সম্বন্ধে বিশেষ যুগে গঠিত বিশেষ ধারণা। Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. শেষের কবিতার অভিনবত্ব বা আধুনিকত্ব শুধুই এইটুকুই নয়, অমিত রায়ের মধ্য দিয়ে নায়ক চরিত্রের যে বৈপ্লবিক রূপান্তর ঘটালে রবীন্দ্রনাথ, সেই রূপান্তর শুধু বাহ্যিক নয়, একেবারে প্রকৃতিগত। ভাবপ্রবণ নায়ক নায়িকা বাংলা কথা সাহিত্যে চিরদিনই আধিপত্য করেছে। কল্লোল যুগের তরুণ লেখকগণ এই প্রথা জর্জর বুঝ থেকে মুক্তিলাভের জন্য বাস্তববাদী নায়ক চরিত্র প্রবর্তনের চেষ্টা করেছিলেন। এই ধরনের প্রচেষ্টা বিশেষ সার্থকতা লাভ করেনি এই কারণে যে যুগান্তর সূচনার মূল তাৎপর্য তারা সঠিকভাবে বুঝতে পারেননি। আদর্শ চরিত্র সৃষ্টি যদি এক ধরনের রোমান্টিক চিন্তা বলে গণ্য হয়, তবে বাস্তব চরিত্র সৃষ্টির এক দেশদোষী প্রচেষ্টাও সেই একই নামে গণ্য হবার যোগ্য। বস্তুত
অতি অল্প দিনের মধ্যে যে এক বিশেষ ধরনের গল্প ও বিশেষ ধরনের নায়ক চরিত্র নির্মাণ ফ্যাশনে পরিণত হয়েছিল তা তাদের নিজেদের সাক্ষ্য থেকেই জানা যায়। কল্লোল পত্রিকায় 1333-এর ভাদ্র সংখ্যায় সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে, আজকাল সব গল্পগুলিই প্রায় এক ধরনের আসে। কারখানা ও খনির কুলিদের লইয়া গল্প লেখা এখন সংক্রামক হইয়া দাঁড়িয়েছে। এই বিভ্রান্তিকর অবস্থায় নায়ক চরিত্র সৃষ্টির সঠিক পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ তার শেষের কবিতা উপন্যাসে। অমিত রায় অসামান্য বাকশিল্পী বলে নয়, অসাধারণ প্রণয়ী বলে নয়, স্বতন্ত্র ও মৌলিক ব্যবস্থার প্রবর্তন করতে চায় এবং পৃথক রুচির পরিচয় দেয় বলে নয়, সে মূলত বুদ্ধিবাদী ও নাগরিক মানসিকতার অধিকারী। নিজে বিচার না করে কোনো জিনিসকেই মেনে নেয় না, সত্য বলে গ্রহণ করে না। তার মানসিকতার স্পষ্ট প্রমাণ তার সমস্ত কথাবার্তা। উদাহরণ হিসাবে বিদ্যা ও কালচারের পার্থক্য সম্বন্ধে তার মন্তব্যটি স্মরণ করতে হবে, কারণ তার সমগ্র জীবনই এই কালচারের ঘটায় আলোকিত। সে বলেছে, কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। এছাড়াও স্বাতন্ত্র্য অনুভূত হয় লাবণ্য চরিত্রে। যদিও রবীন্দ্রনাথের উপন্যাসের নায়িকা হিসাবে তার একটা স্পষ্ট গোত্র পরিচয় আছে, অন্যান্য অনেক বিষয়েই উপন্যাসটি স্বতন্ত্র, প্রাসঙ্গিক ও ধারাবাহিক আলোচনায় সে কথা স্পষ্ট হয়ে উঠেছে। তাই বলতে হয়, প্রতিকূল সময়ের আবর্তে দাঁড়িয়ে এই শেষের কবিতা সৃষ্টি যে এক অভিনব তথা আধুনিকের সুরে অনুরণিত তা স্বীকার করতেই হয়। আমরা এরপর শেষের কবিতার কয়েকটি ছোট প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। পরে সময় পেলে বাকি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শেষের কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটি আমি আলোচনা করছি। প্রশ্নের পরেই আমি উত্তর বলে দিচ্ছি। শেষের কবিতা উপন্যাসের লেখক কে? বাংলা সাহিত্যাকাশের মহান প্রজ্বলিত সূর্য, বিশ্ববরেণ্য কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা। শেষের কবিতা কি জাতীয় উপন্যাস? কাব্যোপন্যাস। শেষের কবিতা উপন্যাসের নায়ক ও নায়িকা চরিত্রে কে কে আছেন? শেষের কবিতা উপন্যাসের নায়ক অমিত রায়, নায়িকা লাবণ্য। শেষের কবিতা উপন্যাসের প্রকাশকাল এবং কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল? শেষের কবিতা উপন্যাসের প্রকাশকাল 1335 বঙ্গাব্দের গ্রীষ্মকাল। এটি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথের অন্য কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। অন্য কয়েকটি উপন্যাস হলো চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ ইত্যাদি। শোভনলাল শেষের কবিতা উপন্যাসের পার্শ্ব চরিত্র, মেধাবী ছাত্র এবং লাবণ্যের নিরুচ্চারক প্রেমিক। কেতকী মিত্র শেষের কবিতা উপন্যাসের পার্শ্ব নায়িকা চরিত্র, সে অমিতের পূর্ব প্রেমিকা। অবনীশ দত্তকে? অবনীশ দত্ত পশ্চিমী এক কলেজের অধ্যক্ষ। নায়িকা লাবণ্যের বাবা। শেষের কবিতা উপন্যাসের অন্যতম এক পুরুষ চরিত্র। ননীগোপালকে? ননীগোপাল শেষের কবিতা উপন্যাসের অপ্রধান পুরুষ চরিত্র। পার্শ্বনায়ক
শোভনলালের বাবা। অমিত রায়কে শেষের কবিতা উপন্যাসের নায়ক হলো অমিত রায়। পেশায় ব্যারিস্টার হলেও সে কবি। লাবণ্যকে উপন্যাসের নায়িকা হলো লাবণ্য বা লাবণ্য লতা। শোভনলাল লাবণ্যর বাবার অবনীশ দত্তর প্রিয় ছাত্র, যে লাবণ্যকে গোপনে ভালোবাসত। যোগমায়া হলেন রামলোচন বাড়ুজ্যের কন্যা এবং বরদা শঙ্করের পত্নী। এই যোগমায়ার মেয়ে সুরমাকেই লাবণ্য পড়াতো। কেতকী বা কেটি হল অমিতের পূর্ব প্রেমিকা। অক্সফোর্ডে থাকার সময় অমিত যাকে হীরের আংটি পরিয়ে নিজের বাগদত্তা হিসাবে গ্রহণ করেছিল। নিবারণ চক্রবর্তীকে অমিত একজন কবি। সে এই নিবারণ চক্রবর্তী নাম নিয়েই রবি ঠাকুরের কবিতা বিরোধিতা করে এবং নিবারণ চক্রবর্তী ওরফে অমিত একজন কবি। বিয়ের ব্যাপারে অমিতের কেমন পাত্রী পছন্দ? অমিত বিয়ের ব্যাপারে এমন পাত্রী চায় আপন পরিচয়ে যার পরিচয় এবং জগতে যে অদ্বিতীয়া। নিবারণ চক্রবর্তীর মুখ নিঃসৃত প্রথম কয়েক চরণ লিখো। নিবারণ চক্রবর্তীর মুখ নিঃসৃত প্রথম কবিতাটির প্রথম কয়েক চরণ হল আনিলাম অপরিচিতের নাম। ধরণীতে পরিচিত জনতার সরণিতে। ছুটিতে অমিত কোথায় বেড়াতে গিয়েছিলেন? ছুটিতে অমিত শিলং পাহাড় বেড়াতে গিয়েছিলেন। ছুটিতে অমিত গল্পের বই না পড়ে কি পড়েছিল? ছুটিতে অমিত গল্পের বই না পড়ে সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব বইটি পড়েছিল। কোন অধ্যায়ে লাবণ্যের সঙ্গে অমিতের পরিচয় হয়? সংঘাত অধ্যায়ে লাবণ্যের সঙ্গে অমিতের পরিচয় হয়। অমিতের সঙ্গে লাবণ্যর কিভাবে পরিচয় ঘটে? শিলংয়ে একটি মোটর গাড়ি দুর্ঘটনার মাধ্যমে অমিতের সঙ্গে লাবণ্যের পরিচয় হয়। লাবণ্যের সঙ্গে অমিতের পর বাড়ি ফিরে অমিত নিবারণ চক্রবর্তীর যে কবিতাটি আবৃত্তি করেছে তার কয়েক চরণ উদ্ধৃত করো। লাবণ্যের সঙ্গে সাক্ষাতের পর অমিতের মন যখন লাবণ্যময়, তখন বাড়ি ফিরে নিবারণ চক্রবর্তী যে কবিতাটি অমিত বলেছে সেটি এই রকম: পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। লাবণ্য কোন দিক অমিতকে আকর্ষণ করেছিল? অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু লাবণ্য খুব সুন্দরী না হলেও অমিত তার মধ্যে দেখেছে সকাল বেলাকার সৌন্দর্য, তার মনের শান্তি, যা অমিতকে বিশেষ আকর্ষিত করেছে। শহরের বাইরে অমিতের প্রাণ হাঁপিয়ে ওঠে কেন? অমিত শিশু মানুষ, সর্বদাই বকাঝকা করা তার অভ্যাস। প্রকৃতি শান্ত, তাই তার সঙ্গে কথাবার্তা বলা অমিতের পক্ষে সম্ভব নয়। তার মনে হয় এরা অরসিক, তাই অমিতের শহরের বাইরে প্রাণ হাঁপিয়ে ওঠে। শেষের কবিতায় মোট কটি ইংরাজ কবিতা আছে? শেষের কবিতায় মোট 5টি ইংরেজি কবিতা আছে। কোন অধ্যায়ে প্রথম ইংরেজি কবিতা অমিত আবৃত্তি করেছে? নতুন পরিচয় অধ্যায়ে অমিত প্রথম ইংরাজি কবিতা আবৃত্তি করেছে। শেষের কবিতা উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস? কবির কলমে লেখা কাব্য উপন্যাস। শেষের কবিতা উপন্যাসটি কটি অধ্যায়ে বিভক্ত? শেষের কবিতা উপন্যাসটি 17টি অধ্যায়ে বিভক্ত। শেষ অধ্যায়ের নাম কি? শেষ অধ্যায়ের নাম শেষের কবিতা। উপন্যাসের শেষে নায়ক যে কবিতাটি লাবণ্যকে চিঠিতে লিখেছে সেটির কয়েকটি লাইন লেখো। সেটি হলো:
তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন অন্তরে আলক্ষ লোকে তোমার অন্তিম আগমন লোভিয়াছি চির স্পর্শমণি আমার শূন্যতা তুমি পূর্ণ করি গিয়াছে আপনি। শেষের কবিতা থেকে কবির কি মনোভাব ফুটে উঠেছে। শেষের কবিতা থেকে দুটি মনোভাব আমরা দেখতে পাব। শুধু নায়ক নায়িকার মনের ভাবই ব্যক্ত হয়নি, এর মাধ্যমে লেখকের প্রেমাদর্শের তত্ত্বকথাও বর্ণিত হয়েছে। শোভনলাল ও কেতকী কেন এই উপন্যাসের চালক চালিকা শক্তি হিসাবে চিহ্নিত করা হয়? শোভনলাল ও কেতকী অমিত লাবণ্যের এক মেয়ে কাব্যময় মাঝে এসে কাহিনীতে গতি এনেছে এবং রবীন্দ্র প্রেম দর্শনকে বিশেষভাবে প্রস্ফুটিত করেছে। এই কারণে শোভনলাল ও কেতকীকে এই উপন্যাসের চালক এবং চালিকা শক্তি হিসাবে গণ্য করা যেতে পারে। ঘোড়ায় তোলা জল বলতে কি বোঝায়? ঘোড়ায় তোলা জল বলতে বোঝায় দেহি প্রেম। দিঘির জল বলতে বোঝায় বিদেহী প্রেমকে বোঝানো হয়েছে। অবনীশ দত্তকে অবনীশ দত্ত হল লাবণ্যের বাবা, পেশায় পশ্চিমী কলেজের অধ্যক্ষ। কোন অধ্যায় থেকে কেতকী আবির্ভাব লক্ষ্য করা যায়? ধূমকেতু অধ্যায় থেকে কেতকীর আবির্ভাব লক্ষ্য করা যায়। অমিতের দুই বোনের নাম কি? সিসি ও লিসি। উপন্যাসে মোট কত লাইন কবিতা আছে? এই উপন্যাসে মোট 319 লাইন কবিতা আছে। কবার কবিতা আবৃত্তি করা হয়েছে? 27 বার কবিতা আবৃত্তি করা হয়েছে। কে কবার কবিতা আবৃত্তি করেছে? অমিত 23 বার, লাবণ্য 4 বার আবৃত্তি করেছে। অমিত চরিত্র অংশে রবি ঠাকুরের প্রতি অমিতের বিদ্বেষ কীভাবে প্রকাশিত হয়েছে? অমিত চরিত্র অংশে অমিত বলেছে, রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। এইভাবে রবি ঠাকুরের বিরুদ্ধে অমিত ক্ষোভ প্রকাশ করেছে। কেতকীর চালচলন কেমন? কেতকী এই উপন্যাসে ইঙ্গবিঙ্গ সমাজের উৎকট প্রতিনিধি। তার চাল চলন একরকম, ওর দাদারি কায়দা কারখানা বাকযন্ত্র পরম্পরায় শোধিত তৃতীয় ক্রমের চোলাই করা বিলিতি কৌলিন্যের ঝাঁঝালো এসেন্স। কোন অধ্যায়ে যোগমায়ার দেহরূপের প্রতি আলোকপাত করা হয়েছে? আলাপের আরম্ভ অধ্যায়ে যোগমায়ার দেহরূপের প্রতি আলোকপাত করা হয়েছে। যোগমায়ার বয়স কত? যোগমায়ার বয়স 40-এর কাছাকাছি। শোভনলালের চেহারা লেখকের ভাষায় বর্ণনা করো। প্রশস্ত কপালে, চোখের ভাবে, সৌকুমার্যে তার চেহারাটি দেখবা মাত্র মনকে টানে। এইভাবেই লেখক শোভনলালের চেহারার পরিচয় দিয়েছেন। শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম কি ছিল? মিতা। উপন্যাসটা কত সালে প্রকাশিত? 1929 সালে। মোটামুটি অমিতের চরিত্রটি কেমন? অমিত উচ্চবিত্ত সমাজের শিক্ষিত, মার্জিত, সংস্কৃতিবান, বোধসম্পন্ন একটি চরিত্র। এছাড়া আধুনিক প্রেমানুভূতি এবং প্রেম মনস্তত্ত্বের এক বিচিত্র প্রকাশ ঘটেছে অমিতের চরিত্রে। লাবণ্যের চরিত্রটি এক কথায় লেখো, লাবণ্য উচ্চশিক্ষিতা এবং বাস্তববোধ সম্পন্না নারী। কার মাধ্যমে লাবণ্য এবং অমিত দুজনকে চিঠি পাঠিয়ে বিদায় জানায়? জ্যোতিশঙ্করের মাধ্যমে দুজনকে চিঠি পাঠায়। যোগমায়ার পুত্র কন্যাদ্বয়ের নাম কি? যোগমায়ার পুত্রের নাম মতিশঙ্কর, কন্যার নাম সুরমা। অমিতকে প্রথমবার দেখে যোগমায়ার কি মনে হয়েছিল? অমিতকে দেখে যোগমায়ার মনে হয়েছিল অমিত লাবণ্যের বিয়ে হওয়া চাই। আপনি কেন এ বাড়িতে আসেন? উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছে? উক্তিটি লাবণ্যের।
সে শোভনলালের উদ্দেশ্যে উক্তিটি করেছে। জীবনের তাপ জীবনের কাজেরই জন্য, জীবনের তাপ জীবনের কাজেরই জন্য কে কার উদ্দেশ্যে করেছে? উক্তিটি লাবণ্য অমিতের উদ্দেশ্যে করেছে। কোন মাসে অমিত লাবণ্যের বিয়ে ঠিক হয়? আগামী অঘ্রাণ মাসে অমিত লাবণ্যের বিয়ে ঠিক হয়। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। কেতকীর কুকুরটির নাম কি ছিল? কেতকীর কুকুরটির নাম ছিল ট্যাবি। অমিত কেতকীকে নিভৃতে কি বলে ডাকে? অমিত কেতকীকে নিভৃতে কেয়া বলে ডাকে। অমিত লাবণ্যকে এবং লাবণ্য অমিতকে কি বলে ডাকত? অমিত লাবণ্যকে বন্যা এবং লাবণ্য অমিতকে মিতা বলে ডাকত। আমরা তাৎপর্য বিশ্লেষণ প্রশ্নগুলো আলোচনা করে নিতে পারি। ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। এটার তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। শুভ দৃষ্টিকালে বধূর মুখ দেখবার বেলায় বেনারসি ওড়নার ঘোমটা চাই। স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। এগুলো হচ্ছে তাৎপর্য মণ্ডিত প্রশ্ন। যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। সাহিত্য থেকে লয়ালটি উঠিয়ে দিতে চান। পথ আজ হঠাৎ এ কি পাগলামি করলে? সহস্র দুর্গা নাম লিখতে লিখতে দিনের পূর্বাহ্ন যায় কেটে।